নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প ইন্দ্র তুলক। তবে শুরু করলাম আজকের গল্প পাঠ। ইতিহাসের পণ্ডিত বললেন, গল্প শোনো। কাল রাত্রে প্রাচীন ইতিহাসের এক পুঁথি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। খুবই স্বাভাবিক, ইতিহাসের পুঁথি পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে না এমন মানুষ আমি দেখি নাই। পণ্ডিত বললেন, ঘুমিয়ে এক স্বপ্নও দেখলুম। আশ্চর্য স্বপ্ন। আমি যেন ত্রিকালজ্ঞ পুরুষ শূন্যে ভেসে বেড়াচ্ছি, আর আমার চোখের সামনে যুগের পর যুগ কেটে যাচ্ছে। ৮,০০০ বছরের পুরনো ইতিহাসের চোখের সামনে দেখতে পেলুম। জিজ্ঞাসা করিলাম, কাল রাত্রে কি খেয়েছিলেন? পণ্ডিত বললেন, মনে নেই, গিন্নি বলতে পারেন। গৃহিণী বললেন, কাঁকড়ার ঝোল আর ভাত। বলিলাম, বুঝেছি, ইংরাজিতে যাকে বলে নাইট মেয়র, আপনি তাই দেখেছেন। আমি এবার উঠি। পণ্ডিত বললেন, আরে বসো বসো, চা খেয়ে যাও, ভূগোল পড়েছ? বলিলাম, ভূগোল? ইতিহাসে স্বপ্ন দেখলেন, তার মধ্যে আবার ভূগোল? স্কুলে পড়েছিলুম বটে। পণ্ডিত বললেন, বেশ, এখন একটা দেশ মনে করে কল্পনা করো, বেলুচিস্তান থেকে ইরানের দক্ষিণ ভাগ পর্যন্ত। কল্পনায় দেখতে পাও? মনের মধ্যে ম্যাপ আঁকিবার চেষ্টা করিলাম। পূর্ব দিক সিন্ধু নদ, পশ্চিমে পারস্য উপসাগরের মুখ, দক্ষিণে সমুদ্র, মাঝখানে পাহাড় ও মরুভূমিতে ভরা এক দেশ। পণ্ডিত বলিলেন, ৮,০০০ বছর আগে সিন্ধু নদ ছিল না। বর্তমানে যে দেশটা পাঞ্জাব নামে পরিচিত, সেটা ছিল ধুধু মরুভূমি, আর কাশ্মীর ছিল প্রকাণ্ড একটা মিঠে জলের হ্রদ। এখন কল্পনা করো, পূর্ব দিকে দূরস্থ মরুভূমি, উত্তরে দুর্ভেদ্য পাহাড়, দক্ষিণে সমুদ্র, মাঝখানে সরু ফালি এক দেশ। কোনো দিক দিয়ে বেরোবার রাস্তা নেই। ৮,০০০ বছর আগে এই দেশে একটা জাতি বাস করত, বর্বর জাতি। কিন্তু গায়ের চামড়া কটা, চোখের মণি নীল, চুল সোনালি। পরবর্তীকালে যারা আর্য বলে পরিচিত হয়েছিল, এরা তারাই। এই দেশেই তাদের আদিম বাসভূমি। পাহাড় এবং মরুভূমির পরপারে কালো মেটে পাশুটে নানান রঙের মানুষ বাস করত বটে, কিন্তু তাদের সঙ্গে এই আর্যদের মেলামেশার কোনো উপায় ছিল না। সম্পূর্ণ নিঃসঙ্গভাবে এই জাতি বহুকাল বাস করেছিল। নিঃসঙ্গতার মধ্যেই তাদের ভাষা সংস্কৃতি পরিপুষ্ট হয়েছিল। শুকনো দেশ, তার উপর ওরা তখন চাষাবাদ করতেও জানত না। গরু ছাগল পুষতে শিখেছিল, কিন্তু ঘোড়া কি জন্তু তা কখনো চোখে দেখেনি। দেশের পূর্ব সীমায় বেলুচিস্তান পাহাড়ে একরকম ঘাস জন্মাত, তার বীজ তার গুঁড়ো করে খেত তারা। এই পাহাড়ি ঘাসের বীজ আধুনিক গমের পূর্বপুরুষ, কিন্তু তাতে তাদের পেট ভরত না। এই জাতির প্রধান জীবিকা ছিল সমুদ্রে মাছ ধরা। ছোট ছোট নৌকায় চড়ে তারা সমুদ্রের কিনারে কিনারে মাছ ধরে বেড়াত। মাছ তাদের জীবনের প্রথম অবলম্বন, তাই মাছকে তারা দেবতা মনে করত। মৎস্য ছিল তাদের অবতার। তাদের অবশ্য একজন রাজা ছিল, রাজার নাম মনু। তখনকার বর্বরতা যুগে সকল জাতিরই একটা মনু থাকত। এই জাতির টোটেম ছিল সূর্য। মনু দাবি করতেন সাক্ষাৎ বিবস্বান তার আদি পুরুষ।
সমুদ্রে পুরুষানুক্রমে মাছ ধরার ফলে এই জাতি নৌবিদ্যা বেশ আয়ত্ত করেছিল। মনুর কয়েকটা বড় নৌকাও ছিল। তিনি তাইতে চড়ে মাছ ধরে বেড়াতেন। তিনি ভারী বিজ্ঞ ব্যক্তি ছিলেন। সমুদ্রের জল বাতাস লক্ষ্য করে আসন্ন প্রাকৃতিক দুর্যোগ বুঝতে পারতেন। একদিন মনু সমুদ্রে মাছ ধরতে গেছে। তার জালে এক অদ্ভুত চেহারার মাছ উঠল। মাছের নাকের কাছে এক শিং। মনু 50 বছর এই সমুদ্রে মাছ ধরেছেন, কিন্তু এমন মাছ কখনো চোখে দেখেননি। মাছটা ধরফর করল না, নির্জীব হয়ে পড়ে রইল। মনু বুঝলেন এ মাছ অজানা কোনো সমুদ্র থেকে এসেছে। তিনি আকাশের দিকে তাকালেন। মনে হলো আকাশ বাতাস যেন এক মহা দুর্যোগের প্রতীক্ষায় থমথম করছে। মনু তাড়াতাড়ি ফিরে এলেন। প্রজাদের জড়ো করে বললেন, আমি জানতে পেরেছি এক মহাপ্লাবন আসছে, পৃথিবী ডুবে যাবে। তোমরা যদি বাঁচতে চাও যে যার নৌকায় ওঠো। মনুর কথায় অনেকেই নৌকায় গিয়ে উঠল। মনু তার স্ত্রী, পুত্র, আত্মীয় পরিজন, গরু ছাগল নিয়ে নিজের বড় একটা নৌকা ভর্তি করে রইলেন। যারা মনুর কথা বিশ্বাস করল না কিংবা যাদের নৌকা ছিল না, তারা মাটিতেই রইল। সন্ধেবেলা, সূর্য তখন অস্ত যাচ্ছে। সমুদ্র থেকে হুঙ্কার শব্দ শোনা গেল দক্ষিণ পশ্চিম দিক থেকে। তাল গাছের মতো উঁচু ঢেউ ছুটে আসছে, সঙ্গে বড় ঝড় তুফান। দেখতে দেখতে সব লণ্ডভণ্ড হয়ে গেল। পরদিন সকালবেলা দেখা গেল চারদিক জলে জলময়, কোথাও মাটির চিহ্ন মাত্র নেই। ছোট নৌকাগুলো ঢেউয়ের ঝাপটে সব ডুবে গেছে। কেবল মনুর কয়েকটা বড় নৌকা প্রলয় পয়োধী জলে বটপত্রের মতন ভেসেছে। পণ্ডিতকে বাধা দিয়ে জিজ্ঞাসা করিলাম, এরকম একটা রসাতল কাণ্ড কেন হলো, আপনি জানতে পেরেছেন? পেরেছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করতে পারবে? বলুন, চেষ্টা করে দেখি। পারস্য উপসাগর তখন হ্রদ ছিল, সমুদ্রের সঙ্গে যোগ ছিল না। ম্যাপ দেখলে তার কতকটা আন্দাজ পাবে। হ্রদের উত্তর দিকে দুটো বড় নদী, টাইগ্রিস, ইউফ্রেটিস, ক্রমাগত হ্রদের মধ্যে জল ঢালছিল। হ্রদের জল বেড়ে তীব্র ছাপিয়ে যেতে লাগলো। তারপর একদিন জলের চাপে সমুদ্রের দিকের বাঁধ ভেঙে গেল। হ্রদ মিশল সমুদ্রে। হু হু শব্দে জল বেরিয়ে সমুদ্র তোলপাড় করে ছুটতে লাগলো। সেই তোড়ে আশেপাশে তীরভূমি ডুবে গেল। এই হচ্ছে মহাপ্লাবনের কারণ। মহাপ্লাবনের যত প্রাচীন গল্প আছে সব ওই পারস্য উপসাগরকে কেন্দ্র করে। ঘটনাটা ওইখানেই ঘটেছিল কি না? আমি গুম হইয়া গেলাম, কিন্তু তর্ক করা বৃথা। স্বপ্নের বিরুদ্ধে তর্ক নিষ্ফল। বলিলাম, বুঝেছি, তারপর মনুর কথা বলুন। পণ্ডিত বলিলেন, 7 দিন 7 রাত মনু নৌকায় ভাসতে লাগলেন। রাজ্যের উত্তর সীমানা ঘিরে যে পাহাড় ছিল তার নাম সুমেরু। মনুর নৌকা ঢেউয়ের ধাক্কা খেয়ে সেই দিকে ভেসে চলল। 7 দিন পরে জল নামতে আরম্ভ করল। বানের জল যেমন জোরে আসে তেমনি জোরে নেমে যায়। মনু তখন সুমেরুর গায়ে ঠেকিয়ে ঠেকেছেন। একটা চূড়ায় নৌকা বেঁধে ফেললেন। ক্রমে সমুদ্রের জল সমুদ্রে ফিরে গেল। আবার ডাঙ্গা জেগে উঠল। দেশ যেমন ছিল প্রায় তেমনি আছে, কিন্তু মানুষ সব শেষ হয়ে গেছে। বেঁচে আছেন শুধু মনু, তার জ্ঞাতি গোষ্ঠী আর কয়েকটা গরু ছাগল। মনু তাই নিয়ে আবার নতুন করে জীবন আরম্ভ করল, যাকে বলে কেচে গণ্ডূষ। সময় চা আসিয়া পড়িল। পণ্ডিত পেয়ালা তুলিয়া লইয়া চুমুক দিলেন।
বললাম, আমার স্বপ্ন এখানেই শেষ তো? পণ্ডিত বলিলেন, আরে রাম, আরও অনেক আছে, তুমি ব্যস্ত হয়ে পড়েছ, সংক্ষেপে বলছি। মনুর পর আন্দাজ 500 বছর কেটে গেছে। মনু দেহ রক্ষা করলেন, কিন্তু তার বংশধরেরা আবার দলে ভারী হয়ে উঠল। প্রশ্ন করিলাম, 500 বছর কেটে গেল বলছেন, তার মানে 7,500 বছর আগেকার কথা? পণ্ডিত বললেন, মোটামুটি। তখন আকাশে ধ্রুবতারা ছিল না। ধ্রুবতারা এসেছিল আরও 2000 বছর পরে, কিন্তু সে অন্য ধ্রুবতারা। জ্যোতিষে তার নাম অ্যালফা ড্রাকয়েন্স। বেদে তার উল্লেখ আছে। আজকাল যাকে আমরা ধ্রুবতারা বলি, সেটি অন্য তারা। সর্বনাশ, ধ্রুবতারা আবার কটা আছে? অনেক, কিন্তু জ্যোতিষের জটিল তত্ত্ব তুমি বুঝবে না। সে যাক, মহাপ্লাবনের পর দেশের আবহাওয়া কিছু বদলেছিল। মাটির উপর পলি পড়েছিল, বাইরের সঙ্গে যোগাযোগে 2-1টা রাস্তাও খুলে গিয়েছিল। মহাপ্লাবনের পর আর্যদের নতুন দেবতা হলেন বরুণ। তিনি জলের দেবতা, রাখতে পারেন, মারলে মারতে পারেন, সুতরাং তাকে রুষ্ট করা দরকার। এই বরুণকে কেন্দ্র করে আর্যদের আদিম দেবতা গোষ্ঠী উঠেছিল। আর্যদের ভাষা তখন বেশ দানা বেঁধেছে, কিন্তু তারা লিখতে জানে না, সবই কানে শোনে কথা, শ্রুতি। আর্যরা সংখ্যায় বেশ বেড়ে উঠল। তাদের মধ্যে তুকতাক, মারণ, উচ্চাটন প্রভৃতি দৈবকীয়ার উদ্ভব হল। তারা রোজা হয়ে ভূত ঝাড়ে, ওঝা হয়ে সাপের বিষ নামায়। একটা অর্থবেদের প্রথম যুগ, অর্থববেদ নামেও, অর্থব কাজেও অর্থব, সবচেয়ে পুরনো, আর্যদের প্রাচীনতম শ্রুতি, ওতে ধরা আছে। সে যাক, বাইরে যাবার রাস্তা খোলা পেয়ে 2-4 জন উৎসাহী লোক দেশের বাইরে যেতে আরম্ভ করেছিল। বেশিরভাগই যেত উত্তর দিকে, কারণ পূর্ব দিকে পাঞ্জাবের মরুভূমি তখনও শত যোজন জুড়ে পড়ে আছে, তাকে অতিক্রম করা অসাধ্য। যা হোক, বহির্জগতের সঙ্গে আর্যদের অল্প স্বল্প মেলামেশা আরম্ভ হল। সুমেরু পর্বতের ওপারে কৃষ্ণচক্ষু, কৃষ্ণকেশ এক জাতীয় মানবের সঙ্গে আলাপ হলো। কেটে গেল এইভাবে আরও কয়েক শতাব্দী। ইতিমধ্যে আর্যরা কৃষিকার্য শিখে ফেলেছিল। বুনো গমের বীজ বুনে শস্য ফলাতে আরম্ভ করেছিল। কিন্তু তবু দেশে খাদ্যের অনুপাতে মানুষের সংখ্যা এত বেড়ে গিয়েছিল যে খাদ্যের অনটন দেখা দিল। মৎস্য এবং গোধূম পর্যাপ্ত নয়। কিন্তু পুরুষানুক্রমে মৎস্য ভোজনের ফলে আর্যদের বুদ্ধি খুব ধারালো হয়েছিল। তারা দলে দলে খাদ্য অন্বেষণে বিদেশে যেতে লাগলো। কিন্তু বিদেশে যাবার মাত্র 2টি পথ, এক সমুদ্র, দ্বিতীয় উত্তর দিক। আর্যদের মধ্যে যারা মৎস্যজীবী তারা নৌকা নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ল। এরাই পরে পানি বা ফিনিশিয়ান নামে পরিচিত হয়েছিল। দক্ষিণ দিকে লঙ্কা এবং উত্তরে ইংল্যান্ড পর্যন্ত উপনিবেশ স্থাপন করেছিল। দ্বিতীয় দল গেল সুমেরুর গিরিসংকট পার হয়ে মাটির পথে। আর্যদের উত্তরাভিযান আরম্ভ হল। এই অভিযান তরঙ্গের পর তরঙ্গ তুলে পারস্য, গ্রিস, রাশিয়া পার হয়ে স্ক্যান্ডিনেভিয়া পর্যন্ত পৌঁছেছিল। আমি জিজ্ঞাসা করিলাম, এ আপনি স্বপ্নের বৃত্তান্ত বলছেন না ইতিহাস বলছেন? পণ্ডিত বললেন, ইতিহাসে অন্য কথা আছে, আমি যা স্বপ্ন দেখেছি তাই বলছি। কিন্তু সাহেবের লেখা ইতিহাসই সত্য আর আমার স্বপ্ন মিথ্যা, এর প্রমাণ কি?
পণ্ডিতকে ঘাটাইয়া লাভ নাই। বলিলাম, কোনো প্রমাণ নাই। তারপর বলুন। তারপর আমার স্বপ্নের ক্লাইম্যাক্স। যাক, স্বপ্ন তাহলে শেষ হয়ে আসছে, কিন্তু কই, আর্যরা তো ভারতবর্ষে এলো না। এইবার আসছে, সেখানেই তো ক্লাইম্যাক্স। পণ্ডিত আবার আরম্ভ করিলেন, উত্তর দিকে যারা অভিযান করলো তার অধিকাংশ ফিরে এলো না, 2-4 জন ফিরে এলো। যারা ফিরে এলো তাদের মধ্যে একজনের নাম ইন্দ্র। ইন্দ্র গোড়ায় মানুষ ছিলেন, সাধারণ মানুষ, একজন যোদ্ধা, কিন্তু তার অসাধারণ বুদ্ধি, দুর্দম সাহস। যুগে যুগে যেসব মানুষ জাতিকে প্রগতির পথে এগিয়ে নিয়ে গেছে, ইন্দ্র তাদেরই একজন। যুগাবতার বলতে পারো। ইন্দ্র দলবল নিয়ে উত্তর দিকে গিয়েছিলেন। অনেক বছর পরে যখন ফিরে এলেন, তখন তার সঙ্গে 1 পাল ঘোড়া। দেশের লোক আগে কখনো ঘোড়া দেখেনি। ঘোড়া দেখে চমৎকৃত হয়ে গেল। উচ্চে সবার নাম শুনেছে বোধহয়। দেবতাদের মধ্যে ইন্দ্রের কেবল ঘোড়া ছিল, আর কারুর ঘোড়া ছিল না। ইন্দ্র ঘোড়া নিয়ে দেশে ফিরে এলেন, কিন্তু বেশি দিন চুপ করে বসে থাকতে পারলেন না। চুপ করে বসে থাকার লোক তিনি যে নন। আবার সদল বলে অভিযানে বেরোলেন। এবার পূর্ব দিকে। ইন্দ্র স্থির করলেন কতদূর যাওয়া যায় তিনি পরীক্ষা করে দেখবেন। মরুভূমির পরপারে কি আছে? মরুভূমি কি পার হওয়া যায় না? ইন্দ্রের অশ্বারোহীর দল পূর্ব দিকে চলল। বেলুচিস্তান পূর্ব সীমানা থেকে মরুভূমি আরম্ভ হয়েছে। ইন্দ্র বারবার মরুভূমি উত্তীর্ণ হবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। মরুভূমি তো নয়, জ্বলন্ত দাবানল। ব্যর্থ হয়ে ইন্দ্র মরুভূমির কিনারা ধরে উত্তর মুখে চললেন। হয়তো উত্তরে মরু পার হবার পথ আছে। কুটিল কর্কশ পথ, জলের বড়ই কষ্ট। ইন্দ্র তবু নিস্তর হলেন না। মাসের পর মাস কেটে গেল, বছর কেটে গেল। ইন্দ্র পাহাড় মরুর সন্ধিরেখা ভেদ করে চললেন। ঘোড়া ছিল বলেই পেরেছিলেন, পদ্রব্রজে পারতেন না। কিন্তু পথ যতই দুর্গম হোক, কোথাও তার শেষ আছে। একদিন ইন্দ্র কাশ্মীর প্রান্তে পৌঁছে গেলেন। কাশ্মীর তখন ভূস্বর্গ নয়, একটা প্রকাণ্ড হ্রদ। ইন্দ্র দেখলেন হ্রদের জল কানায় কানায় টলমল করছে। তাকে সাপের মতো বৃত্তাকারে ঘিরে রয়েছে কৃষ্ণবর্ণ পাহাড়ের শ্রেণী। ইন্দ্র অঞ্জলি ভরে জল পান করলেন। দেখলেন মিষ্টি জল। হ্রদের দিকে চেয়ে চেয়ে ইন্দ্রের মস্তিষ্কে একটা প্রচণ্ড আইডিয়া খেলে। আজকালকার দিনেও কোনো আমেরিকান বা রুশ ইঞ্জিনিয়ারের মাথায় এত বড় দুঃসাহসিক আইডিয়া সহজে আসে না। ইন্দ্র ভাবলেন, সিন্ধুকে অর্থাৎ সমুদ্রকে যদি কোনো মতে পর্বতরূপী বৃত্রাসুরের নাগপাশ দিয়ে মুক্তি দিতে পারি, তাহলে এই সিন্ধুর নিম্নাভিমুখে মরুভূমির উপর দিয়ে ধাবিত হবে। যা এখন ঊষর মরুভূমি আছে, তা জলসিক্ত হয়ে শ্যামলা ভূমি হবে। মরুর উপর পথ তৈরি হবে। ইন্দ্র শুধু ভাবুক নয়, কর্মী পুরুষ। তিনি তার ভাবনাকে কার্যে পরিণত করবার জন্য মহা উদ্যমে লেগে গেলেন। কাজটি সহজ নয়, অনেক দিন লাগলো। হ্রদের কিনারে কিনারে বিস্তর খোঁজাখুঁজির পর ইন্দ্র একটা জায়গা পেলেন, যেখানে পাহাড়ের বাঁধ কিছু দুর্বল। 2-4টি বড় বড় পাথরের চাই সরাতে পারলেই জল নিষ্কাশনের রাস্তা হবে। একবার একটা রাস্তা পেলে জল নিজের জোরেই রাস্তা প্রস্তুত করে নেয়। তখন আর ঠেকাবে কে তাকে? ইন্দ্র এই পাথরগুলো সরাবার উদ্যোগ করলেন, কিন্তু মানুষের দৈহিক শক্তিতে পাথর সরানো সম্ভব নয়। ইন্দ্র ঘোড়া লাগালেন। চর্মরঙ্কু দিয়ে পাথর বেঁধে ঘোড়ায় টানতে লাগলো। প্রথমে পাথর কিছুতেই নড়ে না। তারপর অনেক টানাটানির পর হঠাৎ উড়মুড় করে ভেঙে পড়ল।
সঙ্গে সঙ্গে প্রবল তোরে জল বেরোতে লাগলো। এত তোরে ইন্দ্র আশা করেনি। রন্ধ্রপথে জলের উত্তাল ধারা সগর্জনে ছুটল। অন্য ঘোড়াগুলি রক্ষা পেল বটে, কিন্তু ইন্দ্রের নিজস্ব ঘোড়াটি এইবার দুর্বার স্রোতের আঘাতে চূর্ণ হয়ে ভেসে গেল। ইন্দ্রের ঘোড়ার নাম ছিল দধিচি। পণ্ডিত চুপ করিলেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করিয়া বলিলাম, তারপর? পণ্ডিত বলিলেন, এখানেই আমার স্বপ্ন শেষ, কিন্তু মন থেকে আরও কিছু জুড়ে দিতে পারি। সিন্ধুকে প্রবাহিত করার ফলে একদিকে যেমন পাঞ্জাব থেকে সিন্ধু পর্যন্ত সঞ্জীবিত হয়ে উঠল, অন্যদিকে কাশ্মীর জলের তলা থেকে উঠে এলো। ভারতবর্ষের পশ্চিম প্রান্তে যে অলঙ্ঘনীয় প্রাকৃতিক ব্যবধান ছিল তা ভেঙে পড়ল। স্থলপথে বহির্জগতের সঙ্গে ভারতের যোগাযোগ স্থাপিত হলো। ইন্দ্রই কীর্তির কথা, তাই ইন্দ্র দেবরাজ। আমি বলিলাম, একটা পথ? আপনার হিসাবে এই ব্যাপারে ঘটেছিল আজ থেকে ৭,০০০ বছর আগে, কিন্তু ইন্দ্র কি অত পুরনো দেবতা? পণ্ডিত বলিলেন, ইন্দ্র মানুষটা ৭,০০০ বছরের পুরনো বটে, কিন্তু দেবত্বা লাভ করতে তার আরও ২,০০০ বছর লেগেছিল। আজকাল মানুষের দেবত্বা লাভ সহজ নয়, তখন অত সহজ ছিল না। সিন্ধু নদ এবং আরও অনেকগুলি নদী বেরিয়ে পাঞ্জাবকে শস্য শ্যামলা করে তোলবার পর আর্যরা অনেকে এসে সপ্তসিন্ধুর তীরে উপনিবেশ স্থাপন করল। নতুন দেশের সতেজ জল হাওয়া আর্যদের এক নতুন সংস্কৃতি জন্ম লাভ করল। পাঞ্জাবের এই নতুন আর্যরাই বরুণ দেবতাকে সরিয়ে ইন্দ্রকে প্রধান দেবতার পদে অধিষ্ঠিত করিলেন। ইন্দ্র পূজার প্রথম দেশ হলো সেই দেশ যাকে ইন্দ্র মরুভূমির বুকে টেনে তুলেছিলেন। দেশটা ইন্দ্রের দেশ বলে পরিচিত হল। প্রাচীন দেশ অবশ্য বরুণের দেশই হইল। ইন্দ্রের দেশে যারা বাস করতে লাগলো তাদের নাম হলো ইন্দ্র। কালক্রমে ইন্দ্র অপভ্রংশ হয়ে দাঁড়ালো হিন্দু। এখনও সেই নাম চলে আসছে, আমরা হিন্দু, অর্থাৎ ইন্দ্র পূজক। তারপর ইতিহাস পড়ো। সূর্যবংশে সাগর নামে এক রাজা ছিলেন, শুনেছ বোধহয়, কিন্তু তিনি ভারতবর্ষের লোক নন, সুমেরু দেশের রাজা প্রথম সারাগণ। খ্রিস্টপূর্ব ৩,০০০ অব্দের কথা। আর্যরা তখন সুমেরু পর্বতের উত্তরে অনেক রাজ্য স্থাপন করেছে। আবার ভারতবর্ষেও তাদের উপনিবেশ পূর্ব দিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। সারাগণ বা সগর রাজার এক পুত্র ৬০,০০০ প্রজা নিয়ে কোনো কারণে আদিম জন্মভূমি ছেড়ে ভারতবর্ষ অভিযান করেছিল। শেষ পর্যন্ত তারা অযোধ্যায় এসে রাজ্য স্থাপন করেছিল। সেই থেকে সূর্যবংশের একটা শাখা ভারতবর্ষেই আছে। রামচন্দ্র হলেন সগর রাজার অধস্তন নবম পুরুষ। তিনি ভারতবর্ষেই জন্মেছিলেন এবং এইসব নিয়ে হালের। পণ্ডিত কিছু বোধ করি আরও কিছুক্ষণ তাহার স্বপ্নোদ্য ইতিহাস শুনাইতেন, কিন্তু এই সময় পণ্ডিত গৃহিণী আসিয়া বলাইলেন, রবিবার বলে কি আজ নাও খাওয়ার ছুটি? যাও স্নান করগে। পণ্ডিত স্নান করিতে চলিয়া গেলেন। আমি পণ্ডিত গৃহিণীকে বলিলাম, বৌদি, আপনার কতার পেট গরম হয়েছে, ওকে আর কাঁকড়া খাওয়াবেন না, বরং রাতে শোয়ার সময় একটু ত্রিফল আর জল দেবেন। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্প পাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর এই রকম নিত্য নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আসি, চললাম, পরের দিন আসবো নতুন আর একটা গল্প নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।